নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকে আমার ভিডিওতে থাকছে স্বামীজির অবিশ্বাস্য অ্যাকাউন্টিং পলিসির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। যারা আমার প্রথম পর্বটি দেখেননি তাদের অনুরোধ করছি প্রথম পর্বটি দেখে নেওয়ার। রামকৃষ্ণ মঠ মিশন স্থাপন করলেও স্বামী বিবেকানন্দ এই সঙ্ঘের সম্পূর্ণ শৈশবও দেখে যেতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যথাসময়ে রামকৃষ্ণ সংঘ যে বিরাট মহিরুহের মতন বিস্তৃত হলো, তার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতার অবিশ্বাস্য দূরদৃষ্টি। সব অবস্থায় সভ্যদের কেমন আচরণ হবে তা স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে লিখে গিয়েছেন। সংঘে কি কি বিপদ আসতে পারে তাও তিনি আন্দাজ করে গিয়েছেন, ইঙ্গিত দিয়ে গিয়েছেন কিভাবে তার মোকাবেলা করতে হবে। একসময় স্বামীজি বলেছিলেন, টু অর্গানাইজ অর নট টু অর্গানাইজ, ইফ আই অর্গানাইজ দ্য স্পিরিট উইল ডিমিনিশ, ইফ আই ডু নট অর্গানাইজ দ্য মেসেজ উইল নট স্প্রেড। 1897 সালের এপ্রিল মাস, আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দ বললেন, এখন অনেক নতুন নতুন ছেলে সংসার ত্যাগ করে মঠবাসী হয়েছেন, তাদের জন্য একটা নির্দিষ্ট নিয়মে শিক্ষাদান করলে বড় ভালো হয়। নিয়মগুলির ডিকটেশন দেওয়ার আগে দূরদর্শী স্বামীজি যে মন্তব্য করেছিলেন ম্যানেজমেন্ট শাস্ত্রের, সেইটাই বোধহয় শেষ কথা। স্বামীজি বলেছিলেন, দেখো এইসব নিয়ম করা হচ্ছে বটে, কিন্তু প্রথমে আমাদের বুঝতে হবে এগুলি করবার মূল লক্ষ্য কি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সব নিয়মের বাইরে যাওয়া। সামাজিক এবং সংঘবদ্ধ মানুষের সম্বন্ধেও এটাই বোধহয় শেষ কথা। নিয়মের মধ্যে থেকেও কিভাবে সময়ের প্রয়োজন অনুযায়ী সব নিয়মের বাইরে গিয়ে প্রতিষ্ঠানকে প্রাণবন্ত রাখা যায়, অর্থাৎ অতিমাত্রায় নিয়ম বন্ধন যেন স্বাধীনতাকে খর্ব না করে, আবার মাত্রাহীন স্বাধীনতা যেন শৃঙ্খলার সর্বনাশ না করে। বিখ্যাত বই স্বামী শিষ্য সংবাদে এ বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা আছে। অভিজ্ঞ স্বামীজি বলছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, কালে সম্প্রদায় হবেই। এই দেখ না, চৈতন্যদেবের এখন 200-300 সম্প্রদায় হয়েছে, যীশুখ্রিস্টের হাজার হাজার মত বেরিয়েছে, কিন্তু ওই সকল সম্প্রদায় চৈতন্যদেব ও যীশুকেই মানছে। এই দুর্ভাবনার উত্তরও দিয়েছেন স্বামীজি। তিনি বলছেন, আমাদের এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকল ভাবের সামঞ্জস্য থাকবে। এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। বেলুড়ের মঠভূমিতে হোমাগ্নি প্রজ্বলিত করে হোমের পরে স্বামীজি উপস্থিত সকলকে আহ্বান করে বলেছিলেন, আপনারা আজ কায়মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহু জনহিতায় বহু জনসুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে এক সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। রামকৃষ্ণ সংঘের অর্থের অভাবের কথা বুঝতে গেলে আরো একটু পিছিয়ে যাওয়া মন্দ নয়। আদি পর্বে বরাহনগরে রামকৃষ্ণ তনয়দের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে খাওয়ার জুটত না, বাইরে বেরোবার কাপড় নেই, না আছে জুতো, প্রায় উলঙ্গ অবস্থায় জীবনযাপন। এই অভাবের ছবি স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিকথা থেকে বিস্তারিতভাবে পাঠ করে নেওয়া মন্দ নয়। তিনি বলছেন, পড়বার জন্য প্রত্যেকের কৌপিন ও একখণ্ড গেরুয়া বহির্বাস ছিল। অনেকে শুধু কৌপিন পরে থাকতেন। বাইরে কোথাও কাজকর্মে যাওয়ার প্রয়োজন হলে সকলের ব্যবহারযোগ্য একটি বা দুটি সাদা ধুতি ও সাদা চাদর দেওয়ালের গায়ে টাঙানো থাকতো। গেরুয়া বহির্বাস পরেই তারা ভিক্ষে বেরোতেন। প্রথম দিকে কয়েক জোড়া চটি জুতো ছিল, ক্রমে সেগুলি ছিঁড়ে গেলে মঠবাসীগণ খালি পায়ে চলাফেরা করতেন। তারা মাসে একবার দাড়িগোঁফ মুন্ডন করতেন। বড় ঘরটির মেঝেতে 2-3টি মাদুর পাতা থাকতো, এক পাশে থাকতো একটি শতরঞ্চি।
মাথার বালিশ ছিল চাটায়ের নিচে পাতা ইট। মশার উৎপাত খুবই ছিল। তা খুব বড় মশারি টানানো হতো। সেই সময় মঠবাসীরা প্রায় একবেলা খেতেন। থালার বদলে ব্যবহার করা হতো কলা পাতা বা মানকচুর পাতা। যাবতীয় কায়িক পরিশ্রমের কাজ করতেন তারা। মঠ প্রাঙ্গণ ও ঘরদোর, সিঁড়ি ঝাড় দেওয়া, পুকুর থেকে জল তুলে পায়খানা সাফ করা ও শৌচের জন্য জল তোলা, বাসনপত্র মাজা, এই সকল কাজ তাদের করতে হতো। স্বামী অভেদানন্দজি মহারাজ লিখেছেন, তারকদা, আমি, লাটু, গোপাল দাদা প্রভৃতি সকলে ভিক্ষায় বাহির হইয়া সামান্যভাবে যে চাউল পাইতাম তাহাই পালা করিয়া রান্না করিয়া ক্ষুধা নিবারণ করিতাম। কোনো দিন শাক সবজি কোনরূপ না পাইয়া তেলাকচুর পাতা আনিয়া সেদ্ধ করিতাম এবং তাহা দিয়া ভাত খাইতাম। অবশ্য আহার আমাদের একবেলাই জুটিত। স্বামীজি এই পর্ব সম্বন্ধে নিজেই বলেছেন, খরচপত্রের অনটনের জন্য কখনো কখনো মঠ তুলে দিতে লাঠালাঠি করতাম। শশীকে কিন্তু কিছুতেই এই বিষয়ে রাজি করাতে পারতাম না। শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ অর্থাভাব মেটানোর জন্য স্থানীয় স্কুলে সাময়িকভাবে মাস্টারি করতেন। মঠের দুঃখ দিনের দুই সহায়ক সুরেশ মিত্র এবং বলরাম বসুর মৃত্যু হয় 1890 সালে। এরা নিয়মিত অর্থ সাহায্য করতেন। বলরাম বাবুর সাহায্য একসময় দাঁড়ায় মাসিক 80 টাকায়। এদের দেহাবসানের পর নরেন্দ্রনাথ স্বয়ং বারাণসীর প্রমাদাস মিত্রের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেন। প্রমাদাস মিত্র পরামর্শ দিলেন, এখানে ওখানে 2-4 জন করে ছড়িয়ে পড়ো। অর্থকষ্ট এড়াবার জন্য বেশ কয়েকজন গুরুভাই তীর্থ করতে অথবা তপস্যা করতে বরানগর ছেড়ে বেরিয়ে পড়েন। আর্থিক অবস্থার সামান্য উন্নতি হয় আলমবাজার মঠে। আলমবাজার পরিস্থিতির অনেক বিবরণ বিশেষ ধৈর্য সহকারে সংগ্রহ করেছেন গবেষক স্বামী প্রভানন্দ তাঁর রামকৃষ্ণ মঠের আদিকথা নামক গ্রন্থে। এই লেখা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, মঠে তখন কাজকর্মের লোক ছিল না। শশী মহারাজ ঠাকুরের ভোগ রান্না করতেন, কানাই মহারাজ বাসন মাজতেন, যোগীন মহারাজ, হরি মহারাজ ঘর ঝাড় দেওয়া, কুটনো কাটা, মশলা বাটা প্রভৃতি কাজ করতেন। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ আরো বিবরণ দিয়েছেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে উদ্ধৃতি দিয়ে। মঠে এত অভাব যে এমন অনেক দিন গিয়েছে ঠাকুরকে একটু মিশ্রি শরবত ভোগ দেবার জন্য 2-4 পয়সাও থাকিত না। একটা টেবিলে 2টি টানা অর্থাৎ ড্রয়ার ছিল, তাহারই মধ্যে যাহা কিছু সামান্য পয়সা করি থাকিত। মহেন্দ্রনাথ দত্তের মতে আলমবাজারে অর্থাভাব ছিল, তবে বড়নগরের মতন নয়। লন্ডনে একবার স্বামীজি বলেছিলেন, রাখালকে তখন বললাম যে ক্ষেত্রীর রাজা মঠে মাসিক 100 টাকা করে দিতে রাজি হয়েছে, নে না। রাখাল তখন ঘোর বৈরাগ্য দেখাতে লাগলো, নিলে না, কষ্টে মরতে লাগলো। তাই আমি রাখালের ওপর চটে গেলুম। 1894 সালের গ্রীষ্মকাল। বিদেশ থেকে স্বামীজি জানতে চান, তোমাদের কি করে চলছে, কে চালাচ্ছে? স্বামীজি নিজেও বিদেশ থেকে কিছু সাহায্য পাঠিয়েছেন। 1894 সালের 11 জুলাই। এই সময় আলী সিংগাকে লেখা স্বামীজির আর্থিক খবরাখবর। ডেট্রয়েটের বক্তৃতায় আমি $900 অর্থাৎ 2700 টাকা রোজগার করি, কিন্তু পাই মাত্র $200। একটা জুয়াচোর বক্তৃতা কোম্পানি আমাকে ঠকিয়েছিল, আমি তাদের সংস্রব ছেড়ে দিয়েছি। এখানেও খরচ হয়ে গিয়েছে অনেক টাকা, হাতে আছে মাত্র $3000। 1894 সালের 31 আগস্ট। আলী সিংগাকে লেখা আর একটি চিঠি থেকে টাকা কড়ি সম্বন্ধে স্বামীজির মানসিকতা আরো স্পষ্ট। তিনি লিখছেন, আমার হাতে এখন 9000 আছে, তার কতকটা ভারতের কাজ আরম্ভ করে দেওয়ার জন্য পাঠাবো, আর এখানে অনেককে ধরে তাদের দিয়ে বাৎসরিক ও ষান্মাসিক বা মাসিক হিসাবে টাকা কড়ি পাঠাবার বন্দোবস্ত করব। স্বামী প্রভানন্দজি জানিয়েছেন, 1895 সালের প্রথম ভাগে স্বামী অখণ্ডানন্দজি লিখেছেন, তখন মঠে আমরা ডাল ভাত ও চচ্চড়ি খাইতাম।
অখণ্ডানন্দজির পরবর্তী রিপোর্ট। এইবার মঠের দৈনন্দিন অবস্থা পূর্বাপেক্ষা অনেক ভালো। ভক্তগণ যাহার যেমন অবস্থা তেমনি খাদ্যদ্রব্য মঠে লইয়া আসিতেন। শতচ্ছিন্ন শতরঞ্চির অবসান ঘটাইয়া ভক্তগণ দুই একটি নতুন শতরঞ্চি আনিয়া দিয়াছেন। একখানি ছোট চৌকি ও পড়ার একটি আলো পাওয়া গিয়াছিল। মোটামুটি ভাবে সকল সন্ন্যাসীদের এক একখানি কাপড় ও চাদরের সংস্থান হয়েছিল। এই উন্নতির পেছনে প্রধান ভূমিকা অবশ্যই ঠাকুরের শিষ্য ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়ের। পরে যিনি সংঘ সভাপতি স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ হিসাবে পরিচিত হয়েছিলেন। স্বামী শুভদানন্দজির মুখে মঠের শোচনীয় অর্থাভাবের কথা শুনে হরিপ্রসন্ন নিয়মিত মাসে 60 টাকা পাঠাতে শুরু করেন। নিজেদের অবস্থা যাই হোক, সন্ন্যাসী ভ্রাতারা নরেন্দ্রনাথের মা দিদিমার উপরে নজর রাখতেন সর্বদা। স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত একবার রক্তপিত্ত রোগে আক্রান্ত হন। তাকে আলমবাজার আনিয়ে চিকিৎসা করানো হয় এবং পরে গাজীপুরে স্বাস্থ্যোদ্ধারের জন্য পাঠানো হয়। আলমবাজার মঠের দ্বিতীয় পর্বে অনেকগুলি অগ্নিগর্ভ চিঠি এসেছিল স্বামীজির কাছ থেকে। একটাতে তার ওয়ার্ড প্ল্যানের উল্লেখ ছিল। তিনি লিখেছিলেন, তোলপাড় কর, তোলপাড় কর, একটাকে চীন দেশে পাঠিয়ে দে, একটাকে জাপান দেশে পাঠাও। স্বামীজির মতে সংঘ শব্দের তাৎপর্য শ্রম বিভাগ। প্রত্যেকে আপনার কাজ করবে যাতে সকল কাজ মিলে একটা সুন্দর ভাব সৃষ্টি হয়। 1894 সাল 25শে সেপ্টেম্বর স্বামীজির প্রস্তাব। কালীর অর্থাৎ অভেদানন্দজি মহারাজের বিষয় বুদ্ধি পাকা, কালী হোক বিজনেস ম্যানেজার। পরের বছর অর্থাৎ 1895 সালে স্বামীজি কিন্তু মত পাল্টান। শশী ঘরকন্যা দেখুক, সান্যাল টাকা করি বাজারপত্রের ভার নিক, শরৎ সেক্রেটারি হোক। আর এক চিঠিতে স্বামীজির প্রস্তাব, টাকা করির ভার রাখাল অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজজি যেন লয়, অন্য কেহ তাহাতে যেন উচ্চবাচ্য না করে। অর্থ ও ম্যানেজমেন্টের ব্যাপারে রাখালের ওপর অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির ওপর স্বামী বিবেকানন্দের ছিল পূর্ণ বিশ্বাস। বিদেশ থেকে প্রথমবার কলকাতায় ফিরে স্বামীজি আলমবাজার মঠেই রাত্রি যাপন করলেন। সেই সময় সম্বন্ধে স্বামী বিরজানন্দজি মহারাজ পরবর্তীকালে লিখেছেন, অন্য সকলের মতন তার বিছানা ভূমিতেই ছিল, সে সময় কারোর তক্তপোষ ছিল না। আলমবাজার মঠে বসে যে নিয়মাবলী স্বামীজি মুখে মুখে বলেছিলেন এবং স্বামী শুদ্ধানন্দজি মহারাজ যা সাহস করে লিখে নিয়েছিলেন তার শক্তি সুদূর প্রসারী। নিয়ম করার মানে এই যে আমাদের স্বভাবতই কতকগুলি কুনিয়ম রয়েছে, সুনিয়মের দ্বারা এই কুনিয়মগুলি দূর করে দিয়ে শেষে সব নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে। বিস্তারিত বিবরণ দিয়ে স্বামী প্রভানন্দজি মহারাজ জানিয়েছেন, স্বামীজি প্রথমে 23টি নিয়ম রচনা করেন, পরে আর একটি যোগ হয়ে 24টি নিয়ম আজও আলমবাজার মঠের নিয়মাবলী বলে উজ্জ্বল হয়ে রয়েছে। সন্ন্যাসী সংঘের সম্ভাব্য বিপদ আপদ সম্পর্কে স্বামীজি যে যথেষ্ট অবহিত ছিলেন তা পরবর্তীকালের শ্রদ্ধেয় সন্ন্যাসীদের কথাবার্তা থেকেও স্পষ্ট হয়ে উঠেছে। দক্ষ স্মৃতি থেকে উদ্ধৃতি দিতে দ্বিধা নেই দূরদর্শী সন্ন্যাসীদের। হিন্দু সন্ন্যাসী হবে রিক্ত সাধু। দুজন সন্ন্যাসী একত্রে বাস করলে গড়ে ওঠে সন্ন্যাসী মিথুন। 3 জনে হয় সন্ন্যাসী গ্রাম, 4 বা ততোধিক জনে সন্ন্যাসী নগর, এসবই ত্যায্য। বৌদ্ধ সন্ন্যাসীগণ বিহারে একই গৃহে বাস করেন, কিন্তু হিন্দু সন্ন্যাসীর আদর্শ নিঃসঙ্গ জীবন। রামকৃষ্ণ মঠ স্থাপনের ব্যাপারে স্বামীজির মনোভাব বিভিন্ন চিঠিতে বেশ স্পষ্ট। 1897 সালের নভেম্বর মাসে তিনি লেখেন, কলকাতায় একটি মঠ হইলে আমি নিশ্চিন্ত হই। এত যে সারা জীবন দুঃখে কষ্টে কাজ করিলাম, সেটা আমার শরীর যাবার পর নির্বাণ যে হইবে না সে ভরসা হয়। প্রথম দিকে গঙ্গার পশ্চিম দিক অপেক্ষা পূর্ব দিকেই স্বামীজির নজর ছিল, যদিও বেলুরের জমির খোঁজ পাওয়া গিয়েছিল 1897 সালের জুলাই মাস নাগাদ।
মঠের জন্য জমি সংগ্রহ করলেই শুধু চলবে না, মঠ পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন তা স্বামীজি কখনো ভোলেননি। এই বিষয়ে তার প্রধান ভরসাস্থল বিদেশিনীরা। স্বামীজির একান্ত অনুগত গুডউইনের একটি চিঠি থেকে ব্যাপারটা স্পষ্ট হচ্ছে। মিসেস বুলকে লেখা চিঠির বক্তব্য: মঠের রক্ষণাবেক্ষণের জন্য মিস মুলার বছরে 200 পাউন্ড দেবেন। মিস শাউটার 1000 পাউন্ড দিচ্ছেন। মিস্টার স্টার্ডি 500 পাউন্ড এবং স্বামীজি নিজে 200 পাউন্ড। আরও কিছু অর্থের জন্য অনুগত গুডউইন লিখছেন স্বামীজির বান্ধবী মিস জোসেফিন ম্যাকলাউডের কাছে। স্বামীজির নাকি ইচ্ছে ছিল মঠে দুরকমের সাধু থাকবেন, নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং সন্ন্যাসী। প্রথম দলের নৈষ্ঠিক ব্রহ্মচারীরা আজীবন নিষ্ঠাবান ব্রহ্মচারী থাকবে, তারা দাড়ি গোঁফ রাখবে ও আত্মপাকী হবে। নতুন ব্রহ্মচারী এলে স্বামীজি বেলুড়ের কাছাকাছি জায়গায় তাদের ভিক্ষে করতে পাঠাতেন। যা পাওয়া যেত তাই নিজে রান্না করে ঠাকুরকে ভোগ দিতে হতো। অর্থাৎ কঠোর কঠিন জীবন থেকে পালিয়ে আসবার পথ নেই নবীন সন্ন্যাসীর। আলমবাজারের নিয়মাবলীর সঙ্গে নীলাম্বর বাবুর বাগানে বসে স্বামীজি যে নিয়মাবলী রচনা করেন তা একত্র করে গড়ে ওঠে বেলুড় মঠের নিয়মাবলী। এখানে স্পষ্ট যে জ্ঞান ভক্তি যোগ ও কর্মের সমন্বয়ে গড়ে উঠবে মঠবাসীদের চরিত্র। কিন্তু সব ভালো কাজের জন্যই যে প্রয়োজন অর্থের। এক সময় নিয়মিত অর্থ বলতে খেতড়ি রাজার মাসিক 100 টাকা। দেখা যাচ্ছে বিভিন্ন ফান্ড থেকে টাকা ধার করে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কোনো রকমে খরচ চালাচ্ছেন। স্বামীজির ম্যানেজমেন্ট চিন্তার মূল কথা দুটি: যতদূর সম্ভব অল্প খরচে যত বেশি সম্ভব স্থায়ী সৎকার্যের প্রতিষ্ঠা, এবং ত্রাণ কার্যের আর্থিক হিসেব শুধু দিলেই চলবে না, তা পাবলিশ করতে হবে। প্রকাশ করবার এই নীতি নৈষ্ঠিকভাবে এখনও রামকৃষ্ণ মঠ মিশনে মেনে চলা হচ্ছে। সেই সঙ্গে হিসাব বহির্ভূত টাকা সম্বন্ধে স্থির নীতি। যিনি টাকা দিচ্ছেন তার নাম ঠিকানা চাই। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান প্ল্যাটিনাম জুবিলির শেষ সভায় মঠের জেনারেল সেক্রেটারি স্বামী প্রভানন্দ মহারাজ প্রকাশ্যে বললেন, এক সময় যখন প্রচণ্ড অর্থাভাব, যখন সেবা প্রতিষ্ঠানের কর্মীদের মাইনে দেবার অবস্থা নেই, তখন এক ভদ্রলোক ব্যাগে করে প্রচুর নগদ টাকা নিয়ে এলেন, কিন্তু বললেন তার নাম ঠিকানা দেওয়া যাবে না। তরুণ সন্ন্যাসী প্রভানন্দ মহারাজ সেই দান নিলেন না। পরে সেক্রেটারি স্বামী গহনানন্দজি মহারাজ ফিরে এলে সভয়ে তাকে ব্যাপারটা বললেন। স্বামী গহনানন্দজি মহারাজ পরবর্তীকালের মঠের প্রেসিডেন্ট। তরুণ সন্ন্যাসীকে তিনি বললেন, ঠিক কাজই করেছ, নীতিভ্রষ্ট হয়ে বড় কাজ করা যায় না, তাতে আমাদের অভাব না ঘুচলে কি করা যাবে। স্বামীজির জীবনকালে মঠের উত্থান পতন নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনাগত সময়ের দিকে তাকিয়ে তিনি সংঘের আইন কানুনগুলো বিশেষজ্ঞদের আইনি পরামর্শে বেশ কয়েকবার পরিবর্তন করেছেন। লক্ষণীয় এই যে সময়ের খেয়ালি স্রোতে রামকৃষ্ণ সংঘের প্রগতি যেন ভিন্নমুখী না হয়। জীবিতকালে বিশ্বজনের বিস্ময় সৃষ্টি করলেও বাংলার স্থানীয় কিছু প্রতিষ্ঠান মিশনকে সব রকম বাধা দিতে লজ্জাবোধ করেনি। যেমন স্থানীয় মিউনিসিপ্যালিটি বেলুড় মঠকে নরেন দত্তের বাগান বাড়ি মার্কা করে মোটা টাকার ট্যাক্স ধার্য করে। ফলে প্রপার্টি ট্যাক্স নিয়ে লম্বা মামলা শুরু হয়, যার রায় শেষ পর্যন্ত মঠের পক্ষে যায়। স্বামীজির দেহাবসানের আগেই বেলুড় মঠের জমি নিষ্কর ঘোষিত হয়। কলকাতা হাইকোর্টের এই রায়ের তারিখ 1901 সালের 23শে ফেব্রুয়ারি। এই রায়ের 2 সপ্তাহ আগে হাওড়া কোর্টে স্বামীজি মঠের দেবোত্তর দলিল রেজিস্ট্রি করেন। সেটি ছিল 1901 সালের 8ই ফেব্রুয়ারি, এবং 4 দিন পর বেলুড়ে স্বামীজির উপস্থিতিতে মঠের প্রথম সাধারণ অধিবেশন হয় 1901 সালের 12ই ফেব্রুয়ারি। ট্রাস্টে ডিট পড়া হয় সভায়। সভাপতি ছিলেন স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। 11 জন ট্রাস্টির মধ্যে 8 জন উপস্থিত ছিলেন। তাঁরাই ভোটে সভাপতি নির্বাচন করেন। সভাপতি পদের ভোটে স্বামী ব্রহ্মানন্দজির পক্ষে 5 জন এবং বিপক্ষে 3 জন ভোট দেন।
স্বামী শারদানন্দজির পক্ষে 1 জন এবং বিপক্ষে 7 জন এবং স্বামী রামকৃষ্ণানন্দজির পক্ষে 2 জন এবং বিপক্ষে 6 জন ভোট দেন। মনে হয় স্বামীজি চেয়েছিলেন ভোটাভুটি হোক, কারণ প্রেসিডেন্ট পদে পরাভূত হয়েও স্বামী শারদানন্দজি সর্বসম্মতিক্রমে সেক্রেটারি হন। হিসেবের ব্যাপারে সন্ন্যাসীদের প্রথম থেকেই প্রবল সাবধানতা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব ফান্ড ও স্বামীজির জন্মোৎসব ফান্ড আলাদা। এ বিষয়ে স্বামীজির কঠোর নির্দেশ, যদি তোমাকে অনাহারে মরতেও হয় তবু অন্য বাবদের টাকা থেকে 1 পয়সাও খরচ করবে না। 1902 সালের 4 জুলাই স্বামীজির অকাল প্রয়াণ যেন বিনা মেঘে বজ্রপাত। এই কঠিন অবস্থা থেকে সংঘকে টেনে তুলে রাখা এবং বিশ্বময় ছড়িয়ে দেওয়ার প্রধান কৃতিত্ব স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং স্বামী শারদানন্দ মহারাজজির। দূরদর্শী বিবেকানন্দ তাঁর অবর্তমানে সংঘকে প্রাণময় রাখার জন্য যেসব নিয়ম নির্দেশ করে গিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করার দুর্লভ কৃতিত্ব তাদের। সংঘের পরিচালকরা দানের অর্থ সম্বন্ধে কিরকম সাবধানী ছিলেন তার একটি উদাহরণ দিয়েছেন স্বামী নিখিলানন্দজি মহারাজ। স্বামী শারদানন্দজি মহারাজ সিগারেট খেতেন এবং ছাই ফেলতেন একটি সিগারেট টিনের কৌটোয়। একবার এক ধনী ভক্ত শারদানন্দজি মহারাজকে কিছু উপহার দিতে চান। নিখিলানন্দজি মহারাজ একটা কাঁচের ছাইদানি প্রস্তাব করেন, যার দাম 8 টাকা। ভক্তের পয়সায় নিখিলানন্দজি মহারাজ জিনিসটি কিনে তার বিছানার পাশে রেখে দেন। নিখিলানন্দজি মহারাজ বলছেন, প্রাতঃকালে ওইটি দেখে কে দাম দিয়েছে জিজ্ঞাসা করেন শারদানন্দজি মহারাজ। আমি ভক্তটির নাম বলি। তিনি বিরক্ত হন এবং গৃহস্থদের এইভাবে টাকা খরচ না করানোর বিষয়ে সাবধান করে দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে আমরা সন্ন্যাসী এবং আমাদের উচিত সাধারণ জিনিসেই সন্তুষ্ট থাকা। তিনি বললেন, আমি যেন ছাইদানি ফিরিয়ে দিয়ে পয়সা ফেরত আনি, আর যদি তা সম্ভব না হয় তবে ওই পয়সায় কাপড় কাচার জন্য সাধারণ সাবান কিনে আনি। অর্থের ব্যাপারে পরবর্তীকালে সংঘ প্রধানরাও অনেকে একই রকম সাবধানী ছিলেন। সাম্প্রতিককালে আর এক সংঘ প্রধান স্বামী ভূতেশানন্দজি মহারাজ ধনী বংশের ছেলে, কিন্তু তিনি একটি ব্লেডে 1 মাস দাড়ি কামাতেন। একই রকম গল্প আছে প্রয়াত সংঘা সভাপতি স্বামী গহনানন্দজি মহারাজ সম্পর্কে। লক্ষ লক্ষ মানুষের ভক্তি শ্রদ্ধা পেয়েও লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও রোগীর সেবা কর্মের দায়িত্ব নিয়েও এবং ত্রাণ কার্যের জন্য সদা ব্যগ্র থেকেও রামকৃষ্ণ মঠ ও মিশন প্রকৃত অর্থে দরিদ্র থেকে গিয়েছে। প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ বোধহয় এরকমই চেয়েছিলেন। আজীবন তার অবিচলিত আস্থা ছিল কোনো ভালো কাজই টাকার জন্য আটকে থাকবে না। সেই সঙ্গে পরবর্তী সংঘ পরিচালকদেরও অবিচলিত প্রত্যাশা, দরিদ্র দেশের দরিদ্র মানুষরা সংঘের কাজ ঠিক চালিয়ে দেবেন। স্বামী বিবেকানন্দের বিশ্বাস ছিল যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্য এই প্রতিষ্ঠানে অবিশ্বাস্য ঘটনা ঘটবে এবং বারবার অসম্ভব সম্ভব হবে। আজও তা ঘটে চলেছে, যার সাক্ষী আমরা। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।